স্বাগত আরটিভি সংবাদে। চাঁদা ছাড়া সড়কে ঘোরে না গাড়ির চাকা। দেশে পরিবহন কোম্পানি নামে চলছে চাঁদাবাজির এই রমরমা ব্যবসা। পরিবহনের ব্যানারের নামে ঢাকার ভেতর আদায় হয় দৈনিক চাঁদা, আর দূরপাল্লার বাসে যাত্রা প্রতি নেওয়া হয় 3 থেকে 6 হাজার টাকা। পরিবহন খাতে চাঁদার বিনিময়ে সড়কে এই গাড়ি চলাকে বলা হয় ম্যানেজ সিস্টেম। বাস মালিকদের অভিযোগ, চাঁদা না দিলে নেমে আসে মামলার ঝড়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরের ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে এই নৈরাজ্য। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। সড়কে বাস নামাতে হলেই যেতে হবে কোনো না কোনো কোম্পানির ব্যানারে, আর এখানেই চলে চাঁদাবাজি। সড়ক পরিবহন নীতিমালায় সব বাস কোম্পানির নামে থাকার বিধান থাকলেও ঢাকার পরিবহন সেক্টরে আলাদা মালিকের নামে থাকে বাস, যে কারণে চাঁদা না দিলেই ওই বাসে নামে মামলা ঝড়। মদনপুরে 650 টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে 60 টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার 100 টাকা নিচ্ছে, রামপুরা 40 টাকা। পরিবহন ব্যবসায় এই নৈরাজ্য পরিণত হয়েছে নিয়মে। দৈনিক আমাদের 700, 750, 800 টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে। একই অবস্থা দূরপাল্লার বাসেও। বিলাসবহুল এসব বাসে জিপি চাঁদার বিবরণ দিলেন কোম্পানির এই কর্মী। দুইজন মিলে একটা নির্ধারণ হয় যে আমি আপনার বাসটা ঢাকা থেকে কক্সবাজার যাবে এবং যাওয়ার পরে এখানে আবার ঢাকায় চলে আসবে, আপনার এখানে আমাকে 5,000 বা 6,000 একটা টাকা ধরে দেওয়া হয় যে এই টাকাটা আমাকে দিবেন, আপনার লাভ লস এটা হলো, বাকিটা হলো আপনার। এই চাঁদার বিনিময়ে রাজধানী সহ সারা দেশে রুট পারমিট ও ফিটনেসহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটিএর হিসেব বলছে, ঢাকায় মাত্র 3,445টি বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ থাকলেও সড়কে চলছে 10,000-এর বেশি। সড়কে এমন চাঁদাবাজি ও অনিয়মের চিত্র স্বীকার করে নিয়মে ফেরাতে সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। যদি বিস্তার হয়, উন্নতি লাভ করে, এটাকে আবার নিয়ন্ত্রণে আনা কিন্তু কঠিন। ফিট হবে, আমরা এগুলো নিয়ে কিন্তু নানামুখী উদ্যোগ নিচ্ছি, সরকার নিচ্ছে, প্রধানমন্ত্রী চিন্তা করছে। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ট্রাফিক বিভাগের মন্তব্য পাওয়া যায়নি। ক্যামেরায় কথা বলতে অস্বীকার জানায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পরিবহন খাতের এই অস্থিরতার জন্য ঐক্যবদ্ধ চাঁদাবাজিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি মালিকানায় যখন বাসগুলি চলবে, কেন রুট পারমিট তো আসলে একটা কোম্পানির নামে আছে। আপনার যদি রুট পারমিট না থাকে, আপনি যদি ওই রুটে ঢোকেন, সেই সুযোগটা কিন্তু ওই যে আমি বললাম একটা সিন্ডিকেট, এখানে একটা শক্তিশালী সিন্ডিকেট আছে, তারা কিন্তু সুযোগটা নেবে। কারণ আপনি তো রুট পারমিট নাই, আপনি এই রুটে বাস চালাচ্ছেন, তাহলে যারা আসলে ওই সিন্ডিকেটের মধ্যে আছে তারা কিন্তু আপনাকে ওই চাঁদা নিয়েই এখানে চালাতে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে ন্যাশনাল বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতি নেওয়ার বিকল্প নেই। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে 5টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্তত 80 লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি বিরিয়ানি হাউসে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়। পরে আরও 2টি সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। হাতিয়া প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মানিকগঞ্জে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিংগাইয়ের পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। রেজুলেশনে স্বাক্ষর করে টাকা নেয়ার গোপন নথিপত্র আরটিভির অনুসন্ধানের সামনে আসার পর নড়ে চড়ে বসে প্রশাসন। যদিও শোকজ করে থমকে আছে এই অপরাধের প্রশাসনিক ব্যবস্থা। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 2026-27 অর্থ বছরে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার 9টি ওয়ার্ডে নতুন স্থাপনার তালিকা এবং বার্ষিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপের কাজ করেন 22 কর্মকর্তা কর্মচারী। এর জন্য দৈনিক 500 টাকা করে ভাতা নির্ধারণ করা হয় তাদের প্রত্যেকের জন্য। তবে অভিযোগ উঠেছে, জরিপ কাজের বিল অনুমোদনের সময় কর নির্ধারক মোহাম্মদ সোলাইমান সিদ্দিকীকে চাপ দিয়ে অতিরিক্ত 68,000 টাকা সংযুক্ত করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানি আক্তার। পরে বিষয়টি জানাজানি হলে কোষাগারে অর্থ ফেরত দেন তিনি। আরটিভির অনুসন্ধানে হাতে আসা গোপন নথিতে মেলে এই তথ্য। আমি মাস্টার প্রস্তাব করি যে এত লেবার আমার কাছে, এই কয়টা টাকা আমার লাগবে, তো ওটার হিসাব অ্যাকাউন্ট ছাড়াই আছে। তো উনি হঠাৎ করে সচিব স্যারের সাথে যখন বিষয়টা শেয়ার করি, তখন সচিব ম্যাডাম আমাকে বলতে যে না, আমাকে কিছু
টাকা পয়সা আপনার এখান থেকে দিবেন। তো আমি বললাম যে আমি কীভাবে দেবো, আমি তো এটা জানি না কীভাবে দেবো। 13,000 টাকা অ্যাকাউন্ট শাখায় দিছে, একজন দিয়েছে 5,000 আর 8,000 টাকা, আর বাকি 55,000 টাকা উনি নিছে। রানী বেগম টাকা নিছে, এই যে ক্যাসাসের টাকা সেটা পরে জানার পরে সেটা উনি আবার আমাদের প্রশাসন জানেন, পরে উনি টাকাটা আবার ফেরত দিয়েছে। এর আগে 2025 সালে চেয়ারম্যান সার্টিফিকেট ফি দেখিয়ে 50 টাকা করে প্রায় 1,10,000 টাকা আত্মসাৎ করেন তিনি। সেবারও টাকা ফেরত নিয়ে তাকে শোকজ করা হয়। এর আগের বার হলো যে কম্পিউটারের এই যে 10-50 টাকা করে আসলো সার্টিফিকেট, এই সার্টিফিকেটের টাকাটা জমা না দিয়ে ফ্রি করে খালি মানে দেখাইছে কম্পিউটার ম্যান আর হলো সচিব মিলে দুজনে আবার এই 1,10,000 টাকা জমা দিচ্ছে। এ নিয়ে বক্তব্য নিতে গেলে অফিস চলাকালীন সময়ে তাকে পাওয়া যায়নি, ধরেননি ফোন কলও। একাধিকবার অনিয়ম করলেও অভিযুক্ত কর্মকর্তার শাস্তি না হওয়ায় হতাশ ভুক্তভোগী কর্মচারীরা। 68,000 টাকা সোলাইমান স্যারের কাছে নিয়েছিল ইরানি আক্তার। ফাইনাল বিলের সময় বিল করছে, এখন উনি এই বিলই সাইন করে না। কমপক্ষে 2 মাস চলে গেল, এর ভিতরে আমাকে আর বিল দেয় না। পৌর প্রশাসক বলছেন অভিযোগ প্রমাণিত হলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ৬০,000 টাকার একটা গরমিল পৌর নির্বাহী কর্মকর্তা ওটা মাস্টার রোলে দেখায় টাকা তুলে নিয়েছেন, শোকজের উত্তর দিবেন। এর পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব ওনার বিরুদ্ধে। সরকারি অর্থ আত্মসাতের সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। সংশ্লিষ্টরা বলছেন শোকজের গণ্ডি ছাড়িয়ে শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না এমন অনিয়ম দুর্নীতি। আব্দুল হামিদ, RTV। পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার পানি, পাশেই আঁকাবাঁকা হ্রদ, একটু দূরে সমুদ্র সৈকত ঘেঁষে ছোটাছুটি করছে নৌকা। এমন সব দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা ও সাগর হ্রদ সবকিছুই রয়েছে এই উপজেলায়। সীতাকুণ্ডর কয়েকটি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন লাখো ভ্রমণ পিপাসু মানুষ। চট্টগ্রামের মিরেশ্বরাই সংবাদদাতার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সীতাকুণ্ডর 6টি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যেখানে পর্যটকদের পাড়ি দিতে হয় না পাহাড়ি পথ। মেঠো পথ পার হয়ে পাহাড়ের পাদদেশে গেলেই শোনা যাবে ঝর্ণার কলকল ধ্বনি। পাড়ির ফুটায় যেখানে তৈরি হয়েছে কুয়াশার পর্দা, আর পাহাড়ের কোলে তৈরি করেছে হ্রদ। হ্রদের পানিতে নৌকায় ভেসেও যাওয়া যায় এই ঝর্ণার কাছে। সীতাকুণ্ডর বারইয়াঢালা ইউনিয়নের ছোট দ্বারকার হাট বাজারে নেমে রিকশায় যেতে হয় লবণাক্ষ পাহাড়ে। হ্রদ পর্যন্ত গিয়ে উঠতে হবে নৌকায়, এরপর সহস্রধারা ঝর্ণা। এত ভিউ পাবো আসলে কল্পনার বাইরে। আপনারা বন্ধু-বান্ধব নিয়ে আসবেন, খুব ভালো লাগছে। আপনারাও আসেন, আমার এখানে এসে ভালো লাগতেছে। আমার বন্ধু-বান্ধব যারা আছে তারা তো আসলাম, খুব এনজয় করতেছি। অনেক মজা হলো, ছবি তুললাম। আসলে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ভিউ বা এর থেকেও মারাত্মক ভিউ আমরা পাচ্ছি। আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন। ঝর্ণা অনেক ভালো লাগতেছে, আপনারা আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। সীতাকুণ্ড পর্যটন খাতকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব করে গড়ে তোলা গেলে ভ্রমণ পিপাসুদের জন্য সুসংবাদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে 132 জন, আহত হয়েছেন আরও অন্তত 480 জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় বাড়তে পারে প্রাণহানি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেরেরা ও এর আশেপাশের এলাকায়। ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর ও সড়ক যোগাযোগ। এরই মধ্যে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার তৎপরতা জোরদার করেছে কলম্বিয়া সরকার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্থানীয় সময় সোমবার সকালের দিকে কলম্বিয়ার চোকো প্রদেশে আঘাত হানে শক্তিশালী 7.4 মাত্রা ভূমিকম্প। আর সে ভূমিকম্পে এভাবেই ধসে পড়ে ভবন। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকার কয়েকশো কিলোমিটার জুড়ে অনুভূত হয় শক্তিশালী কম্পন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় 55 কিলোমিটার দূরের পেরেইরা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ধসে পড়ে 65টি ভবন, এর মধ্যে 15টি ভবনে এখনও অনেকে আটকা আছেন এমন আশঙ্কা করা হচ্ছে। পেরেইরার প্রধান চত্বর প্লাজা বলিভারে ধসে পড়ে একটি ভবন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ ও ধুলায় ঢেকে গেছে পুরো এলাকা। আতঙ্কে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। শহরের কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ। পেরেইরা থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কালি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মানিজালেস, কিবদো ও মেডেলিন সহ বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজধানী বোগোটাও প্রবলভাবে কেঁপে ওঠে। বিভিন্ন ভবনে ফাটলের খবর পাওয়া গেলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর মেলেনি সেখানে। কম্পন অনুভূত হচ্ছে প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ক্ষয়ক্ষতি হচ্ছে পেরেইরা, মানিজালেস, কিবদো সহ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1500টিরও বেশি বাড়ি। উদ্ধার কাজে জরুরি ক্ষমতা বাড়িয়ে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এল সালভাদর। ভূমিকম্পের উৎপত্তি গভীরে হওয়ায় বড় ধরনের আফটারশকের আশঙ্কা তুলনামূলক কম হলেও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন ভবন ও অবকাঠামোর জন্য ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির জন্য তেহরান ক্ষতিপূরণ দাবি করার পরই পাল্টা এই ঘোষণা দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান এর আগে কোনো আলোচনা বা বৈঠকে এমন দাবি তুলেনি। তাই ইরানের হামলায় নিহত ও গুরুতর আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার, গত 5 দশকে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবার এবং সাম্প্রতিক 5 মাসে নিহত 52,000 মানুষের পরিবারও রয়েছে। ভবিষ্যৎ আলোচনায় এই ধরনের দাবি অন্তর্ভুক্ত করতে প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এবার খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশের ফর্টিস এফসি। ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। এশিয়ান ক্লাব ফুটবলের মঞ্চে এটি ফর্টিসের প্রথম ম্যাচ। 8 জন বিদেশি ফুটবলার নিয়ে ঘরের মাঠের চেনা পরিবেশ কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া মাসুদ পারভেজ কাইসারের দল। এদিকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় মুরাস ইউনাইটেডও। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি মূল পর্বে খেলবে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি টিকিট কেটেছে। 10ম স্থানে থাকা ক্যারিবীয়দের সামনে ভারতের বিরুদ্ধে 2টি ওয়ানডে বাকি থাকলেও তা শীর্ষ 8-এ ওঠার জন্য যথেষ্ট নয়। ফলে 2023 সালের পর 2027 বিশ্বকাপেও বাছাই পর্ব খেলতে হবে তাদের। উরুগুয়ের জাতীয় দল ও অনূর্ধ্ব 20 দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন দিয়েগো ফোরলান। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের হতাশাজনক বিদায়ের পর কোচ মার্সেলো রিয়েলসা পদত্যাগ করায় উরুগুয়ে ফুটবল সংস্থা 47 বছর বয়সী এই কিংবদন্তিকে নিয়োগ দেয়। মন্টেভিডিওর সংবাদ সম্মেলনে ফোরলান বলেন, এটি বিরাট সৌভাগ্যের। এটি আমাকে ঘরে ফেরার অনুভূতি দিয়েছে। আপাতত 2027 সালের মার্চ মাস পর্যন্ত আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তিনি ডাগ আউট সামলাবেন। ITV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।